নমস্কার। আপনারা প্রভাতী সংবাদপত্র প্রতিবাদী কলমের একটি সংবাদ আপনারা সকাল থেকে দেখেছেন, জেনেছেন, বুঝে গেছেন এবং এই সময়ের মধ্যে অনেকে বিষয়টি নিয়ে চর্চা শুরু করেছেন। একজন ব্যক্তি একটি পদ সামলাতে পারে, সেটা নিছক বিজেপি দলের সাংগঠনিক বিষয় নয়, সেটা সরকারি কোনো পদে থাকলে অন্য কোনো পদে থাকা যায় না বা অন্য কোনো পদে থেকে সে সরকারি দায়িত্বটুকু পালন করা যায় না। আবার সরকারি দায়িত্বটুকু পালন করলে একাধিক সরকারি পদেরও সেখানে দায়িত্ব পালন করা বা সেখানকার দায়িত্ব পালন করে সরকারের কোষাগার থেকে অর্থ আদায় করা যায় না। আপাত দৃষ্টিতে বিষয়টি আপনার আমার সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। আপনি একজন সরকারি কর্মচারী, একাধারে আপনি আরও একটি বাণিজ্যিক সম্পর্কে বা বাণিজ্যিক দিক থেকে লাভবান এমন কোনো সংস্থা থেকে সরকারের পদে থেকে সেখান থেকে বাড়তি রোজগার করতে পারেন না। একাধিক সরকারি পদে আপনি নেই, ধরে নিতে পারেন আপনি শিক্ষক, আপনি শিক্ষকতাই করতে পারেন। আপনি ধরে নিতে পারেন আপনি কোনো একজন অফিসের কর্মচারী, আপনাকে সেই কাজটি করতে হবে। আপনি দেখা গেল সেই একটি অফিসের কর্মচারী, সেটা ফিডার পোস্ট হোক কিংবা অন্য কোনো টিসিএস এর পোস্ট হোক, অন্য কোনো পদের বিষয় হোক, আপনি সেই দায়িত্বটুকু পালন করেন। দেখা গেছে আপনি একাধারে শিক্ষক, আবার আপনি কোনো একটি সরকারি অফিসের কর্মচারী, আপনার জন্য দুটো পদ রয়েছে, দুটো সরকারি পদ রয়েছে এবং আপনি একাধারে শাসক দলের একটি পদ সামলাচ্ছেন, মোর্চার বা কোনো একটা দায়িত্ব। সেটা একাধারে এই বিষয়টি নিয়েই আজকে সংবাদের বিষয় এবং আপনারা সকলে জেনে গেছেন যে এ রাজ্যের এসপিওদের যে আর্থিক অবস্থা সকলে কয়েকদিন আমরা আলোচনা করেছি। সেই এসপিও জওয়ান নাম তার বিপ্লব বণিক, নামের সাথে অনেক সময় এই রাজ্যের দীর্ঘকালের রাজনীতির একটা সম্পর্ক যেমন রয়েছে, ঠিক বর্তমানের রাজনীতির একটা সম্পর্ক আছে। সে থেকে বিপ্লব বণিক আলাদা নন। এই বিপ্লব বণিক সেখানে একাধারে অনেকগুলো কাজ করছেন, তিনটি পদ রয়েছে তার। তিনি এসপিও জওয়ান প্রথম পদ, দ্বিতীয় পদ তিনি গাভী প্রজননের কাজে পশু চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করছেন, দ্বিতীয় পদ। তৃতীয় পদ শাসক দলের যুব সংগঠনের অন্যতম পদ সামলে দায়িত্ব পালন করছেন। তিনটি পদে তিনি আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রাজেশ দাস। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আজকে বিষয়টা কি? আমরা সেই ব্যক্তির বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরছি এই কারণে যে তিনি যে কাজটা করছেন, একজন ব্যক্তি হয়ে তিনটি কাজ, তার বিরুদ্ধে দপ্তরে অভিযোগ জমা পড়েছে এবং তিনি যে কাজটা করছেন তার নিরিখে যে তিনি বিল নিচ্ছেন, সরকারের কোষাগার থেকে টাকা নিচ্ছেন, সেটিও জমা পড়েছে। দুই দিক থেকে যদি বলা যায় বিষয়টি একটি সরকারের জন্য, একটি প্রশাসনিক কাঠামোর জন্য তিনি এসপিও জওয়ান হতে পারেন এবং সেই এসপিও জওয়ানদের কাছেও সেটা একটা বিপজ্জনক এবং সরকারি কাজের জন্য সেটা একটি বিপজ্জনক। প্রথমত এটা একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কেউ কেউ বিচার বিশ্লেষণ করে বলতে পারেন যে এসপিও জওয়ানরা মাত্র 6 থেকে সামান্য বেশি বেতন পাচ্ছেন, তা দিয়ে তাদের সংসার চলছে না। বিকল্প সেখানে তিনি একটি কাজ করছেন এবং সেই কাজের নিরিখেই তিনি সরকারের কোষাগার থেকে অর্থ আদায় করছেন সামান্য টাকার বিনিময়ে এবং যে কাজটা তিনি করছেন সেই কাজের বিনিময়ে যে রোজগার করছেন তিনি, সেটা তার সংসারে খরচ করা হচ্ছে। উল্টো দিক থেকে বলা যায় কাজটি একটি বেআইনি কাজ, এই কাজটি একটি আইন বিরুদ্ধ কাজ। রাজ্য সরকারের প্রশাসন কর্তারা যে অনেক কিছু জানেন না এবং এই রাজ্যে সরকারে যারা আছেন তারাও যে অনেক কিছু জানেন না এবং মানুষকে ঘুমে রেখে অনেক কিছু করতে পারেন বা মানুষ জেগে উঠলে কোনো কিছু যদি জাগিয়ে তোলেন তাহলে তারা জানতে পারেন, তা আরো একবার প্রমাণ হলো। রাজ্য প্রশাসন সরকারে থাকলে সবকিছু জানেন, সেটা যেমন ঠিক নয় বা জানারও সেখানে শেষ নেই, বয়স নেই, সেটাও যেমন এই রাজ্যের মন্ত্রীরা বলতে পারেন, আবার তারা এও বলতে পারেন তারা সবেমাত্র নতুন মন্ত্রী হয়েছেন, এইবারই প্রথম, মানে 2018 সালে। সুতরাং তারাও সবকিছু জানেন না, আস্তে আস্তে শিখছেন। কিন্তু শিখতে শিখতে এ রাজ্যের কতটা ক্ষতি হচ্ছে বা কতটা উদ্বেগজনক কাজে রাজ্যের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে তা অনেকে হয়তো বিষয়টা অনেক রকম ভাবে চিন্তা করলেও একটা সামগ্রিক ব্যবস্থাপনার মধ্যে একটা বড় ধরনের আঘাত নেমে আসছে কিংবা মনে হয় আঘাত নামিয়ে আনা হয়েছে। নমস্কার, কে বলছেন?
হ্যাঁ, নমস্কার। আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আপনি যে আজকে টপিকটা তুলেছেন, খুবই উদ্বেগজনক টপিক। খুব ধন্যবাদ আপনি এইটা নিয়ে আলোচনা করবার জন্য আমাকে একটা সুযোগ করে দিলেন। তো প্রথমত আমি বলতে চাই যে এই যে বিপ্লব বাবু, উনি এক দেহে 3টে পোস্ট নিয়ে বসে আছেন। উনি 3টে পোস্ট আঁকড়ে বসে আছেন। তো যে 3টে পোস্টের মধ্যে 2টো পোস্ট হচ্ছে সরকারি। একটা তো প্রথমত আপনি যেমন বললেন উনি এসপিও, আর দ্বিতীয়ত হচ্ছে এই পশু বিভাগের উনি চিকিৎসক। তো 2টো পোস্টই সরকারি। এবং আরেকটা বিষয় হচ্ছে উনি যে বিল করছেন, তো 2টো দপ্তর থেকে বিল স্যাংশন হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? একই ব্যক্তি কিভাবে 2টো পোস্ট আগলে রেখে প্লাস দপ্তর থেকে বিলও পাস করিয়ে নিচ্ছে? তো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে দপ্তরের আধিকারিকরা যারা আছেন, যারা এই টাকা যে স্যাংশন করে, ডিডিওরা আছেন, ওদের জানা আছে, জানা সত্ত্বেও ওনারা কোনো অ্যাকশন আগে নেননি। তো এটা জানা থাকা সত্ত্বেও ওনারা অ্যাকশন নেননি। শুধু বিপ্লব বাবু এখানে না, উনি দোষী না। আমি বলবো দোষী এখানে দপ্তরের কার্যকর্তারাও, যারা এই ডিডিও পোস্টে আছেন। কারণ একটা দপ্তর থেকে আরেকটা দপ্তরে নো অবজেকশন নিয়ে যেতে হয় বা রিজিগনেশন দিয়ে যেতে হয় বা ডেপুটেশনে যাওয়া। নো অবজেকশন মানে ডেপুটেশনে যেতে পারে। আর এটা স্যাংশন কিভাবে হবে? ডিডিও ওরা যদি এটা দেখে যে একই ব্যক্তির দ্বারা 2টো জায়গার মধ্যে ওরা টাকা স্যাংশন হচ্ছে, তো ওর সঙ্গে সঙ্গে পাশাপাশি এটা একটা ভিজিলেন্স কমিটি গঠন করে এরকম যারা আছে তাদেরকে শাস্তি করা উচিত। এবং দ্বিতীয়ত আরেকটা উদ্বেগজনক বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যারা চাকরি করছে, এমন দপ্তরে অনেক কর্মচারীরা আছে যারা চাকরি পেয়েও রেগুলার হয়েও এই বিপিএল কার্ড সারেন্ডার করেনি। এরকম কর্মচারীরাও এখনো বর্তমানে আছে। তো এটাও একটা সাংঘাতিক উদ্বেগজনক বিষয়। এতে আমাদের মতো সাধারণ পাবলিকের পয়সা নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, টাকা নয়ছয় হচ্ছে, যেটার কোনো হিসাব থাকে না, হিসাব ছাড়া হচ্ছে। ধন্যবাদ। আমরাও এই কথাটি বলছি যে সরকারের প্রশাসনে যারা রয়েছেন, মন্ত্রী নতুন হতে পারেন। 2018 সালের পর দীর্ঘ সময় একজনের কাছে দপ্তরের দায়িত্বটা ছিল। পরবর্তী সময় কিছুদিন আগে একজন নতুন মন্ত্রী হয়ে সেই দায়িত্ব গ্রহণ করেছেন। মন্ত্রী নতুন হতে পারেন, আধিকারিকরা নতুন নন, প্রশাসনিক স্তরের নিয়ম কানুন নতুন নয়, সেটা কখনোই আইন বহির্ভূত বিষয়, বেআইনিভাবে কাজ করা এমন একটি বিষয় থাকতে পারে। এটা হলো একদিকের দিক। যারা এই বিষয়টি নিয়ে চর্চা করেন তাদের মধ্যে অনেকেই বলবেন যে সেটা এই রাজ্যের বেকারদের জন্য একটা ভয়ঙ্কর দিক। বিশেষ করে উদ্বেগজনক এই কারণে যে সরকারি পরিস্থিতিতে, সরকারি নিয়ম কানুনে যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতে সরকারি নিয়মের দিক থেকে, আমি এখানে ব্যক্তি বিপ্লব বণিকের কথা বলছি না, সরকারি নিয়মের দিক থেকে তিনি সরকারের টাকা গ্রহণ করছেন, এসপিও চাকরি করে। ঠিক উল্টো দিক থেকে আরো একটি কাজ করে, পানি সম্পদ বিকাশ দপ্তরের পশু চিকিৎসক রূপে সরকারের দেওয়া বিল, সরকারের দেওয়া টাকা তিনি গ্রহণ করছেন, আবার মানুষের কাছ থেকেও তিনি টাকা নিচ্ছেন। সরকারি দপ্তরের কাজটা তার মাধ্যমে হচ্ছে। তিনি দপ্তর এবং সরকারের প্রতিনিধি হয়ে যাচ্ছেন মানুষের কাছে, 2টো দপ্তরের দিক থেকে। এখন যদি কোনো এসপিও, অন্য একজন এসপিও যদি মনে করেন যে তিনি কোনো সরকারি প্রতিষ্ঠানে রয়েছেন, একাধারে তিনি আরেকটি কাজ সরকারি প্রতিষ্ঠানে করছেন। এখন কোনো একজন পুলিশ যদি মনে করেন তিনি পুলিশের চাকরি করছেন, থানায় ডিউটি করছেন, তার বাইরে গিয়ে তিনি আরেকটি চাকরি যদি খুঁটির জোরে বা উপর মহলের শক্তিতে জোগাড় করতে পারেন, তিনি আবার নাইট গার্ডের একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠানের নাইট গার্ডের চাকরিটাও তিনি নিতে পারেন। হয়তোবা সেটি হবে, কারণ প্রশাসনিক স্তরে এমন কিছু লোকজন আছেন বা রয়েছেন বা এখনো আছেন, বহাল তবিয়তে আছেন, তারা সকলেই এই বক্তব্যটুকু শুনে হয়তো বলবেন যে প্রশাসনের এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা জেগে থাকার কথা, এই রাজ্যের মানুষকে ভালো থাকার ব্যবস্থা করার কথা, তারা আদৌ জেগে আছেন কিনা যেমন একটি প্রশ্ন। আর যদি জেগেও থাকেন, বোধ হয় এসব কিছু জানেন না, বুঝেন না। তো কারোর অবুঝের কারণে বা যদি মনে হয় কারোর জ্ঞানের অভাবের কারণে, কারোর যদি মনে করেন এই পদে থেকে এই পদটুকু সামলানোর দায়িত্বটুকু যাদের মধ্যে নেই বা শক্তি নেই, তাদের কারণে আপনার মতন, আমার মতন, এই অনুষ্ঠানে যারা শুনছেন অনেকের মতন ভবিষ্যতের জন্য একটা অন্ধকার উদ্বেগজনক পরিস্থিতিতে দাঁড় করালো, যে পরিস্থিতিটি একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এখন যারা এসপিইউ রয়েছেন, আজকে যারা এসপিইউর তে জওয়ানরা যারা রয়েছেন, তাদের একটা দীর্ঘদিনের পেশাগত একটা দাবি রয়েছে, তাদের বক্তব্য রয়েছে।
অবশ্যই তাদের বক্তব্যটা এই যে তারা যে বিষয়গুলোর উপর কথা বলেন মানবিক দৃষ্টিতে তাদের বিষয়গুলো দেখার কথা, তাদের বেতন ভাতা ইত্যাদির বৃদ্ধির দাবির কথা বলা হচ্ছিল, বা তারা যে সামান্য পরিমাণ অর্থরাশি পাচ্ছেন তা দিয়ে হচ্ছে না, তার জন্য তারা বিকল্প হিসেবে কোনো কাজ করছেন, এমন অনেকগুলো কথা যখন শোনা যাচ্ছিল চারদিক থেকে, তখন বোধ হয় এই বিষয়টি আরো একবার সামনে এসে গেছে। যারা এসপিওতে চাকরি করেন, এসপিও জওয়ান যারা রয়েছেন, তারা কি অবস্থাতে আছেন তা একটি পক্ষ থেকে বলা হলেও গোটা রাজ্যের মানুষের কাছে এই আমলা প্রশাসনিক স্তরের আধিকারিকদের ভুলের জন্য ভুলের মাসুল দিতে হচ্ছে এই রাজ্যের হাজার হাজার মানুষকে, এ রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে, এবং অবশ্যই এই রাজ্যের অর্থ ভাণ্ডার কোষাগার যাদের মাধ্যমে যাদের হাতে দায়িত্ব সঁপে দিয়েছেন রাজ্যের মানুষ সরকার হিসাবে, তারা কোষাগারকে কে কিভাবে ব্যবহার করছেন এটি একটা প্রমাণ হিসাবে রইল, একটা অন্যতম প্রমাণ হিসাবে রইল। এবং যারা এই বিষয়টি দেখছেন অনেকে বলছেন ঠিক এইভাবে প্রশাসনের একাংশের কারণে বা একটা বৃহৎ অংশের কারণে বা হয়তোবা ক্ষুদ্র অংশের কারণেও হতে পারে সরকারের টাকা, মানুষের টাকা, এ রাজ্যের টাকা, উন্নয়নের টাকা, এ রাজ্যের মানুষের সুন্দর ভবিষ্যতের জন্য যে টাকা বরাদ্দ করা হচ্ছে সে টাকার অপব্যবহার হচ্ছে। ঠিক কিভাবে তা আপনারা দেখলেন যাকে নিয়ে এই বক্তব্য, যাকে নিয়ে এই আলোচনা, তিনি এসপিও জওয়ান, এসপিওতে কর্মরত, এসপিও পদে কর্মরত, এবং আপনারা সকলেই জানেন দক্ষিণ ত্রিপুরার দেবদারুর এলাকার বিপ্লব বণিক, সে একাধারে যে কাজগুলো করছেন, 3টি পদের শুরু থেকেই আমি বলেছি 3টি পদ রয়েছে তার, এবং সেক্ষেত্রে তিনি যে বাড়তি কাজটুকু করছেন তা প্রমাণ হল তার দপ্তরের দেওয়া বক্তব্য এবং তার দপ্তরের কর্তাদের দেওয়া বক্তব্য অনুসারে, অন্তত যেটা আমাদের কাছে তুলে ধরা হয়েছে তাদের তরফে, সেদিক থেকে বিষয়টি বেআইনি। সরকারি কাজের প্রতি বলা যায় যে তার মানে এসপিও জওয়ান বিপ্লব বণিকের সেখানে সরকারি কাজের প্রতি যে এতটুকু ভয় নেই, বা একটি সরকারি পদে থাকলে সরকারের সমস্ত নিয়ম কানুন মানতে হবে, এই যে একটি ভয় উঠে গেছে মানুষের মন থেকে, সেটি হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার, ভয়ঙ্কর ভবিষ্যৎ, উদ্বেগজনক ভবিষ্যতের দিক। যে জওয়ান সেখানে কাজ করছে সে এতটুকু জানে যে তার যেহেতু রাজনৈতিক একটি শক্তি রয়েছে পাশে, রাজনৈতিক দলের একটি পদ আছে, সুতরাং সরকারের নিয়ম ভাঙলেও, বেআইনি কাজ করলেও অন্তত তার জন্য শাস্তি হবে না। এটাকে কোনো না কোনোভাবে সেটা ম্যানেজ করে নেওয়া যাবে, এবং হয়তো সেটাকে কোনোভাবে উল্লেখ করা যেতে পারে। আবার কোনোভাবে যদি বিষয়টিকে সরকারের কোনো পদের নেতা যদি বিষয়টি ধরেই ফেলেন, তাহলে তাকে অন্তত নেতার জোরের বিষয়ে কথাগুলো বলা সম্ভব হবে। নমস্কার, কে বলছেন? কে বুঝতেছেন? হ্যালো, হ্যাঁ বলুন। এটা প্রতিবাদী কলম তো? হ্যাঁ। আচ্ছা, আমি ওই রামনগর আরএসের যে আগুন লাগছে। হ্যালো, হ্যাঁ বলুন। এখানে একটা ভিডিও আসলো, ফুটেজ আসলো একদম লাইভ। কার কাছে পাঠাবে? অনলদার নাম্বারটা আসলো, এই তো। আমি ডেতে কি পাঠাবো? আমি সৌমেন। হ্যালো TV24। হ্যাঁ হ্যাঁ বলুন। এক্ষুনি একটা প্রোগ্রাম দেখতেছি যেটাতে একজনের এসপি সম্পর্কে একটা লাইভ টকশো যেটা চলতেছে আর কি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা নমস্কার। আর একজন বিপ্লবের যে 3টা রূপ, ভয়ঙ্কর রূপ, যেটা আপনারা হেডলাইনটা দিয়েছেন, সেটা অ্যাকচুয়ালি আপনারা সংবাদ মাধ্যমে আছেন, দিতে পারেন, কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা হলো এসপিওরা যে এই কাজটি করে, এটি করানোর পেছনের যে ভূমিকাটা কি কারণে করতেছে,
তিনটা রূপ কেন ধারণ করলো, সে তিনটা কাজ কেন করতেছে, এই বিষয়টা কিন্তু আপামর জনগণ, এই রাজ্যের জনগণ সবাই জানে। এবং এটা প্রথম থেকেই এটা জানাইতেছে যে একজন এসপি বেতন 6,000 টাকা, যেটা মাসিক 6,000 টাকা বেতন দিয়ে যে একটা এসপি সে চলবে, সে তার ড্রেস পোশাক কিনবে, ডিউটির জন্য সে সমস্ত কিছু খরিদ করার পর এর পরিবারটা চালাইব, পরিবারের বাচ্চা থাকলে পড়াশোনার দায়িত্ব নিব, মা বাপ থাকলে এর দায়িত্ব নিব, এর নিজের চিকিৎসার দায়িত্ব নিব। 6,000 টাকার মধ্যে কি সম্ভব হয়? সে কাজটা যে করছে, যে দাদার মাধ্যমে আজকে খবরটা প্রকাশিত হলো, সেই দাদাকে একটা বার্তা দিতে চাই আপনার মাধ্যমে। সেই দাদাটাকে অনুরোধ করবো, যদি একটু মানবতা থাকে, 5টা এসপির বাড়ি আপনি ঘুরে দেখেন, 5টা এসপির বাড়ি আপনি কন্ডিশনটা দেখেন, দেখার পরে একটা নিউজ করে দেখেন কেন সে আজকে এই 3টা কাজে সে যুক্ত হলো। সে তো একটা সরকারি কর্মচারী, সে এটা না করলে পারত হয়, এটা করার কোনো মানে। যদি সরকার সঠিকভাবে তাদেরকে পরিচালনা করত, যদি সরকার সঠিকভাবে তাদের বেতন দিত, ভাতা দিত, যে কর্ম সে 2002 সালের থেকে এসপি শুরু হওয়ার পর থেকে 1,500 টাকা বেতন থেকে 6,000 টাকা বেতন হয়েছে, এটা গত 2013-তে, এটা সবাই জানা। এরপরে এখন পর্যন্ত 1 টাকা বেতন বাড়াইছে না সরকারে। এই 6,000 টাকা দিয়ে তার সংসারটা চলতেছে না, সে কারণে সে বিভিন্ন পথ অবলম্বন করতে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গাতে দেখুন, কেউ অটো চালাচ্ছে, কেউ রাবার বাগান করছে, কেউ রাবার বাগানে কাজ করতেছে, কেউ মানুষের বাড়িতে মুনি কাটতেছে এসপি চাকরি করার পরে। এটা তো লজ্জা হওয়ার ব্যাপার হলো সরকারের। আমরা এসপি যারা রয়েছে, এই এসপিদের এটা হেরা কর্তব্য করে, কর্ম করে সে টাকা উপার্জন করে, বাড়িতে সংসার চালায়, চুরিও করে না, বাটপারি করে না, ধান্দালিও করে না। তারা সঠিক পরিশ্রমের ফলে তার সংসার চালানোর জন্য 2-3টা কাজ বাচ্চা নিতেছে। তবে আমি সবচেয়ে বড় বার্তা, যে অনুরোধ আপনার মারফতে, যে দাদা ফটোটা তুলছে, যে দাদা নিউজটা করেছে, উনি যাতে উনার এলাকাতে 5টা এসপি বাড়ি পরিদর্শন করে এবং 5টা এসপি বাড়ির কন্ডিশন যেন তানে তুলে ধরে। আমি অনুরোধ করবো এটা। আজকে হয়তো এই দাদা এই বাইরে নিয়ে নিউজ হয়েছে, আগামীকাল আরেকজন অটো চালাইতেছে, তাকে নিয়ে নিউজ হইতে পারে, কেউ রাবার বাগানে কাজ করতেছে নিউজ হইতে পারে, এটা কর্তব্য। এটা যারা সংবাদ মাধ্যমে রয়েছে, যারা এসপিউ, তারা কাজ করে, কর্ম করে সংসার চালায়, তেমন সাংবাদিক ভাইয়েরাও কাজকর্ম করেই, তারা নিউজ করেই তারা সংসার চালায়। ওইটা করছে, সবচেয়ে ভালো হয়েছে। এবং এটা দেখার বিষয়, এটাই দেখার বাকি আসলো রাজ্যবাসী, এটাও দেখলো আজকে। খুব সুন্দর একটা জিনিস আজকে এক দাদায় তুলে ধরলো, অসংখ্য ধন্যবাদ ওই দাদারে। কিন্তু দাদার কাছে একটা অনুরোধ, যে তাই যাতে 5টা বাড়ি ভিজিট করে, এসপির বাড়ি, তাদের বাড়ির কন্ডিশন, তাদের ফ্যামিলিতে কতজন লোক আছে, কিভাবে সংসার চালাইতেছে, সেই বিষয়টা যাতে একবার সম্মুখে নিয়ে আসে। অনুরোধ, এতটুকুই আমার কথা। এবং আপনারা যারা শুনলেন, দেখলেন, তারা নিশ্চয়ই জানেন যে কোনো একটি সরকারি পদে থাকলে তার সরকারের নিয়মগুলো সেখানে মানতে হবে, অবশ্যই মানতে হবে সরকারের নিয়ম কানুন। এবং অবশ্যই সরকার যে নিয়মগুলো দিয়েছে সেই নিয়মগুলো মানার জন্য তার মধ্যে একটা ক্রিয়া কাজ করতে হবে, ভয় কাজ করতে হবে, যে আমি যদি সে নিয়ম না মানে তাহলে আমার বোধহয় শাস্তি হতে পারে, আমি যদি নিয়ম লঙ্ঘন করি বোধহয় আমার শাস্তির খাড়া আমার উপর আসতে পারে। এবং যদি আমি সরকারি কর্মচারী হয়ে সরকারের নির্দেশ অমান্য করি তাহলে আমার শাস্তি অনিবার্য। এই যে একটা ভয়, সেটা কেটে গেছে। এ জায়গায় হচ্ছে বিপদ, এ জায়গায় হচ্ছে উদ্বেগ, এবং এ জায়গায় হচ্ছে এ রাজ্যের ভবিষ্যতের জন্য একটা ভয়ঙ্কর অশনি সংকেতের বিষয়। কারণ সরকারে যারা রয়েছেন তাদের কাছে বিষয়টি মূল্যায়ন তাদের মতন করে হতে পারে, কিন্তু অবশ্যই বলা যায় বিষয়টি আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে, আরো বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে। এ কারণে যে পরিস্থিতি চলছে, সে পরিস্থিতিতে বিষয়গুলোকে একটা ভয়ঙ্কর দিক পর্যন্ত নির্দেশ করতে শুরু করেছে। কেউ কেউ বিষয়টিকে কোনোভাবেই হালকা করে দেখতে চাইছেন না, আবার কোনোভাবেই বিষয়টিকে হালকা করে দেখার বিষয় নয়। তারপরও বলা যায়, যারা এই অনুষ্ঠান শুনছেন, নিঃসন্দেহে কোনো এক এসপিও বন্ধু হয়তো ফোন করেছেন এবং তিনি হয়তো বিষয়টিকে তার দিক থেকে তিনি ব্যাখ্যা করেছেন। ঠিক তার উল্টো দিক থেকে ব্যাখ্যাটা হলো
যে একজন সরকারি কর্মচারী সরকারের কোষাগার থেকে যিনি টাকা নেন তাকে সরকারের নিয়ম কানুন নির্দেশ সবকিছু মানতে হবে। তিনি জেনে বুঝে পেশায় আছেন, কিন্তু তিনি যখন কোনো একটি দিক থেকে সরকারি কর্মচারী হয়েও তিনি শাসক দলের নেতা হয়ে থাকতে পারেন, মঞ্চে বসে অন্যকে তিনি উদ্দেশ্যে কিছু বলতে পারেন, তাহলে নিঃসন্দেহে তিনি অনেক কিছু জানেন এবং অনেক কিছু জানেন বলেই তার বক্তব্যটা আজ সকলে শুনেন। তিনি নেতা, জনতার সামনে তার বক্তব্য থাকে, সবার সামনে সে বক্তব্যগুলো উঠে আসে। উল্টো দিক থেকে যদি বলা যায়, যারা এই বিষয়টিকে কোনোভাবে তার আর্থিক দিকের কথা তুলে ধরা হয়, তাহলে অবশ্যই সেটা হচ্ছে তাদের যুক্তি, তাদের আত্মপক্ষ সমর্থনের যুক্তি। এবং অবশ্যই প্রশাসনিক স্তরে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তারা এই বিষয়টি সেখানে গুরুত্ব সহকারে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কোনো মহল বিষয়টি নিয়ে আজ চর্চার কারণ হিসাবে ব্যাখ্যা করছে। যারা আজ বা কাল এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা করবেন বা তাদের মধ্যে যারা এই বিষয়টিকে দেখতে চান, তাদের অনেকের কাছে হয়তো এই বিষয়টি অন্যতম কাজ করছে যে এসপিওরা আর্থিকভাবে নিদারুণ কষ্টের মধ্যে আছেন। তাদের সামান্য বেতনের চাকরি, এই সামান্য বেতনের চাকরি থেকে এই সময়ের মধ্যে তারা তাদের মতন করে সংসার চালাতে পারছেন না, এবং তারা যে দাবিটুকু, যে বক্তব্যটুকু সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, সে বক্তব্যটুকু হয়তো সবার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যাচ্ছে না। আর্থিকভাবে তারা কষ্টে আছে। হয়তো তিনি ভাবছেন যে এই কাজটা তিনি করছেন সেটা টাকা পাওয়ার জন্য, আর এই কাজটা করছেন বলে তিনি বাড়তি হিসাবে হয়তো শাসক দলের পদ আগলে তিনি বসে আছেন, একটি পদ নিয়ে বসে আছেন, যাকে বা যার জন্য তাকে কিছু আইন কানুন ইত্যাদির জন্য বাড়তি ঝুঁকি পোয়াতে হবে না বা ঝুঁকি এড়ানো সম্ভব হবে, যেহেতু শাসক দলের একটি পদ তার সঙ্গে রয়েছে। মোট 3টি পদ, 2টো সরকারি, একটি পার্টির রাজনৈতিক দলের। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন। এক বিপ্লবের 3 রূপ, তো খুব সুন্দর একটা বিষয় আজকে আপনি উত্থাপন করেছেন, এই জন্য আমি BB24-কে ধন্যবাদ জানাই। তথাকথিত ত্রিপুরাতে বা যে সংবাদ মাধ্যমগুলো আছে, ম্যাক্সিমাম 80% হলুদ মিডিয়া বলবো ওদেরকে, ওই মিডিয়াগুলোতে কিন্তু এরকম সংবাদ প্রচার হয় না। তো কথাটার আমি শুরু এইভাবে করতে চাই। দেখুন না, ক্ষুধার রাজ্যে পৃথিবী ক্ষুদ্রময়, পূর্ণিমার 4 যেন জলসানো রুটি, এটা কবি সুকান্ত বলে গেছেন। তো কথাটা বলার আজকে মাহাত্ম্যটা এটাই। তো দাদা, আমি আপনার প্রোগ্রামে কালকেও বলেছিলাম যে পেটের জ্বালা সব থেকে বড় জ্বালা, এর থেকে আর বড় জ্বালা হতে পারে না। এর জন্য মানুষ আইন কানুন হাতে নিয়ে নেয়। তো স্বাভাবিক, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে একজন এসপিও 6,000 টাকা দিয়ে কিভাবে ও সংসারটা চলে, ওটা ও চিরন্তন সত্য কথা বলেছে, ওটা অস্বীকার কেউ করতে পারবে না। এই কারণে ও বাধ্য হয়ে অন্যান্য কাজ করছে, বা যে বিপ্লবের কর্মকার বা যেই হোক, ওর নাম বলেছেন যে ও যেটা সরকারি পোস্ট আর একটা বেসরকারি পোস্ট বা অন্য কোনো কন্ট্রাক্টরের কাজ বা একটা রাজনৈতিক দলের একটা পদ নিয়ে বসে আছে। তো জিনিসটা যদি আমি লিগেলি যাই বা ইমোশনাল না হয়ে আইনে যাই, লিগেলি যাই, তো ওটা কিন্তু বিরাট বড় একটা সিপিএফ কন্ডাক্ট রুল অনুযায়ী কিন্তু বিরাট বড় একটা অপরাধ। একজন সরকারি কর্মচারী কখনোই বিনা এনওসি ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করতে পারে না, বা কোনো বিজনেসও, ইভেন কোনো বিজনেসও করতে পারে না। সরকারি একটা পোস্টে থেকে একটা বিশেষ কোনো রাজনৈতিক দলের কোন একটা পদে থাকা তো দূরের কথা, ও করতেই পারে না, ওটা সিপিএফ কন্ডাক্ট রুল অনুযায়ী আছে। তো সেই জায়গার মধ্যে আমি যদি আইনে যাই, আইন বা এটা কিন্তু বিরাট বড় ও একটা গুরুতর অপরাধ করেছে। তো সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, ও জিনিসটা কেন করেছে। স্বাভাবিকও করেছে, পেটের জ্বালায় করেছে। আর থেকে যদি ওর বেতনটা স্বাভাবিক হতো তো এই কাজটাও করতো না, দরকারই ছিল না। তো এরকম আমরা এই সরকার আসার পরও দেখেছি যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাড়িতে 2 জন সরকারি শিক্ষক নিযুক্ত হয়েছেন,
এবং হয়তো এখনো বর্তমান ত্রিপুরার যে মুখপাত্র আছে বিজেপির, একজন চক্রবর্তী বলে নাম, উনি কিন্তু একজন সরকারি শিক্ষক, বালি উনি একটা আন্ডারটেকিং স্কুলের শিক্ষক, উনি কিন্তু একটা সরকারি শিক্ষক, ওনাকে কিন্তু গভর্নমেন্ট পেমেন্ট করে। তো উনি কি করে ওই পদটা একটা সরকারি কর্মচারী হয়ে একটা রাজনৈতিক দলের মুখপাত্র কি করে হয়, এটা কোন কন্ডাক্ট রুলে লেখা আছে ওটা আমার জানা নেই। ত্রিপুরা সরকারে যারা উচ্চ পদে আছে ওদের নিশ্চয় জানা আছে। তো এখন জিনিসটা হবে কেঁচু করতে গিয়ে সাপ বেরিয়ে যাওয়া। তো এখন যদি আপনি এই জিনিসটা উঠিয়েছেন, এই জিনিসটা যদি এখন অ্যাকশন নিতে বা উত্থাপিত করতে হয়, এরকম আপনি অহরহ পাবেন যে এরকম করছে। ওরা তো পেটের দায়ে করছে, ওদের 6,000 টাকা সংসার চলে না, স্বাভাবিক সত্য কথা। ওটা নিয়ে আগে 2-3 বার ডিসকাশন হয়েছে, ওটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু লিগেলি তো ও ইলিগাল কাজ করেছে না, ওটা তো আর মানার অস্বীকার করার কিছু নেই। যদি আমরা সব জিনিসে ইমোশনাল হয়ে যাই, ইমোশনাল হয়ে ডিসিশন নিই, তাহলে 2323 কেসটাও কিন্তু কোর্ট, সুপ্রিম কোর্ট ইমোশনাল দৃষ্টিতে, মানবিকতার দৃষ্টিতে দেখেনি, কিন্তু আইনে যেটা বলেছে ওটাই করেছে। এই ক্ষেত্রে আইনটা প্রযোজ্য হওয়া উচিত। ওর ক্ষেত্রে কেন, যারা এখন ত্রিপুরার এখন সরকারি চাকরির পোস্ট নিয়ে একটা বিশেষ রাজনৈতিক দলের মুখপাত্র পোস্ট নিয়ে বসে আছে, ওদের উপরও অ্যাকশন হওয়া উচিত। কারণ আমরা তখনই দেখেছিলাম, হয়তো আমার ঠিক মনে নেই, কোন একজন ভদ্র মহিলা শিক্ষিকা কোন একটা সরকারি অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলেন, অ্যাটেন্ড করার কারণে ওনাকে সাসপেন্ড করা দেওয়া হয়েছিল। তো পরে দেখা গেল যে ওই আমাদের মুখ্যমন্ত্রী বাড়িতে 2জন সরকারি শিক্ষক নিযুক্ত হয়েছে। এটা জাস্ট আমাদের নজরে যেতে হবে। এরকম যদি আপনি করতে যান, এরকম বড় কেস পাবেন যে ভালো ভালো পোস্ট নিয়ে ভালো বেতন পাচ্ছেন, তার সাথে সরকারি পোস্ট নিয়ে একটা রাজনৈতিক দলের বিশেষ পোস্ট নিয়ে বসে যাচ্ছেন, বা কোনো কন্ট্রাক্টরের কাজে বিল বানিয়ে টাকা কামাচ্ছেন। এটাই দাদা, এটা হলো যার রাজ্য তার, এখন ওদের রাজত্ব চলছে, ওরা যা খুশি তা করবে। এটা ঠিক না, এটা সাধারণ মানুষ দেখতে, সবাই দেখছে। আমার বহু বক্তা বলে গেছেন, একজন এসপিও সত্যি কথা বলেছেন, তারটা একেবারে ঘুরে দেখুন ওদের কিরকম চলছে। সারা কিছু প্যাকেট দায় করতেই পারে, ওই ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে আমি দোষ দেবো না, কারণ ও প্যাকেট দায় করেছে। কিন্তু এটা করার দোষটা কার, এটার লাইবিলিটিটা কে নেবে? সরকার কি এসে এখন স্টেটমেন্ট দেবে, না এটা আমাদের অজ্ঞাতসারও হয়েছে? যদি অজ্ঞাতসারও হয়ে থাকে, তাহলে ওর নামে বিল কি করে পাস হয়েছে, ও কি করে একটা এসপিও চাকরি করে একটা রাজনৈতিক দলের পোস্ট দখল করে বসে আছে, বা যে শিক্ষক আছে কিভাবে একটা রাজনৈতিক দলের মুখপাত্র পোস্ট নিয়ে বসে আছে, ওটার ক্লিয়ারিফিকেশন কে দেবে? ও অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দোষটা দেখতে হয়, এটা হলো নিয়ম। তো এটা স্বাভাবিক কোশ্চেন আসবেই, এটা এমন একটা জিনিস হয়েছে, কোশ্চেন আসবে, জনগণ দেখছে, সবাই দেখছে, ওটা নিয়ে কোশ্চেন হবে। এখন দেখার বিষয় বর্তমান যারা তথাকথিত স্বচ্ছ গভর্নমেন্ট, গুড গভর্নমেন্ট, কারেকশন ফ্রি গভর্নমেন্ট দেওয়ার কথা বলে বড় বড় বলি আওড়ায়, ওরা ওই বিষয়ে কি ক্লিয়ারিফিকেশন দেয়, আদৌ কি দেয় কি না ওটাও দেখার বিষয়, না কি ওই যে ছেলেটাকে একটু বলছেন ওকে বলির পাটা বানানো হয়, এটাই ভবিষ্যৎ বলবে। নমস্কার দাদা, ধন্যবাদ। অবশ্যই, এবং আমরাও বিশ্বাস করি যে যারা রয়েছেন তারা এই সময়ের মধ্যে একটি বক্তব্যকে বারবার সামনে আনতে চেয়েছেন, সেটা হলো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, মানে এসপিওরা খুব কম বেতন পান। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম যে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বিজেপি গভর্নমেন্ট 4 বছরে দেখলাম যে ত্রিপুরা রাজ্যে মানে বর্ষপন্থী হয়ে চাকরি দেবে, 7 লক্ষ বেকারদের কর্মসংস্থান হয়ে যাবে, এরকম কথা বলেছিল। কিন্তু দেখলাম যারা কন্ট্রাকচুয়াল জব আছে, যে বেকার কর্মচারী, দেখলাম 2 মাস ধরে বেতন পাচ্ছেন। সর্বশিক্ষা তাদেরকে রেগুলার করা হলো না, যারা টেট টিকেছে তাদেরকে রেগুলার করা হয়েছে। দেখলাম যারা টেটে পাশ করে চাকরি পাচ্ছে তারাও আজকে মানে রেগুলার, প্রথম থেকে রেগুলার দেওয়ার কথা, কারণ ভূভারতে যেহেতু ট্যাপ নেই, রতনলাল নাথ বলেছে, এখন বলছে যে ট্যাপ পাস করলে চাকরি না। আসলে বিজেপি নেতারা সারা মানুষকে বোকা বানানোর জন্য এরকম করে 4 বছর কাটিয়ে দিয়েছে। এখন আবার দেখেন বোকা বানানোর জন্য প্রত্যেক দেখা যাচ্ছে এমন ভাবে দেখাচ্ছে যে ডেইলি 300-400 লোক তাদের জয়েন করছে। আসলে এগুলো বোকা বানানোর একটা কৌশল। যারা যে রাজ্যের ভারতবর্ষে কোথাও পাবেন না, যে মুখ্যমন্ত্রী নাকি অন্নপ্রাশন থেকে শুরু করে এবং সাত খাওয়ানো থেকে শুরু করে এরকম অনুষ্ঠানে যা সময় ওনার কাছে আছে,
অথচ দেখা গেল ওনারই বিজেপি দলের 3 জন লোককে পিটিয়ে খুন করা হলো কমলপুরে। ওখানে তিনি গিয়েছিলেন, ওখানে গিয়ে এই লোকটিকে দেখেনি। আসলে বিজেপি যদি আজকে সরকারটা চলে যায়, দেখবেন বিজেপির পতাকা লাগানোর লোক থাকবে না, এমনকি কাজের লোক দিয়েও তারা পতাকা লাগাতে পারবে না সারা ত্রিপুরা রাজ্যে। এক একটা পার্টি ব্রিজ তৈরি করলো 40 লক্ষ, 45 লক্ষ, 50 লক্ষ টাকা। কোথায় থেকে টাকা আসলো? জনগণ থেকে টাকা নিচ্ছে না, তারা কর্পোরেট থেকে টাকা নিয়ে এরকম করছে। সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে সরকারি কাজকর্মগুলোকে বিভিন্ন বিজেপি দলের মাফিয়াদের দ্বারা চালিত হয়ে কাজগুলো করাচ্ছে, কিছু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, শুধু লুটতরাজ চালাচ্ছে। সমস্ত রাজ্যের মধ্যে, সমস্ত মহকুমার মধ্যে খবর নেন যে বিজেপি লোকের যারা যারা আজকে দায়িত্ব বাহিনী বা সন্ত্রাস করছে, তারা বিভিন্ন সরকারি কাজগুলো করছে এবং কাজগুলো কোনো মানে কাজের কাজ কিছুই করছে না, শুধুমাত্র লুটতরাজ চালাচ্ছে। সারা ত্রিপুরা রাজ্যটাকে আজকে লুটতরাজের আখড়া বানিয়ে দিয়েছে বিজেপি। কিন্তু মানুষকে বোকা বানিয়ে ঘরে বসে রাখতে পারবেন না। তারা নামমাত্র নাকি ত্রিপুরা বিধানসভা ইলেকশন 2023 নামমাত্র ইলেকশন করবেন এবং বিরোধী দলকে ঘরে ঢুকিয়ে দেবেন যে ভোট দিতে হবে না আপনাকে, এরকম ভাবে করবেন। একদিন বলবো বিরোধী দল চাঙ্গা হয়ে না মাঠে নামুন, ঘরে বসে থাকে স্বপ্ন দেখে সিপিএম পার্টি সরকারে আসতে পারবে না যদি মনে করে এত বিশৃঙ্খলা চলছে রাজ্যের মধ্যে। আর আমরা বিশৃঙ্খলার মধ্যে যে মানুষটা আমাদেরকে ডেকে নেবে, এটা তো ভুল ধারণা। ওরা ভোট দিতে দেবে না মানুষকে, ভোটটাকে প্রহসন তৈরি করবে। কারণ উপর লেভেল থেকে বিজেপি লেভেল যে উপরের নেতৃত্ব থেকে একদম গ্রাউন্ড ফ্লোরের নেতৃত্বের যে একই কথা, আমরা যে কোনো মূল্যের বিনিময়ে দেশে ক্ষমতা আসবে। তার মানে কি মানুষ ভোট দিতে দেবে না? ওরাই বলছে ভোট দিতে দেবে না, ঘরে বসিয়ে দেবে যারা বিরোধী দল করছে। এর জন্য বলছি সমস্ত বিরোধী দলকে রাস্তা নামতে হবে, চাঙ্গা হয়ে লাঠি, ওরা যদি লাঠি জবাবে ইট পার্কেল মারতে হবে। কারণ চিট ফর ট্যাট যদি না হয়, ত্রিপুরার যে ক্ষমতায় কোন সরকারই আসতে পারবে না। নমস্কার। এবং সরকারের তরফ থেকে আজ এই বিষয়টির প্রতি যারা দপ্তরের আধিকারিকরা রয়েছেন তারা তাদের বক্তব্য জানিয়ে এই বিষয়টি অন্তত স্পষ্টীকরণ দিয়েছেন যে এমন ঘটনা হয়তো যিনি করছেন তিনি দায়ী থাকতে পারেন, অন্যরা নয়। এই বিষয়টি এতটুকু হতে পারে। কিন্তু সরকারের থেকে, সরকারের কর্মচারী হয়ে সরকারের যারা বিভিন্ন পদে বসে আছেন তারা যে সত্যি অর্থে মানে সরকারের নিয়ম কানুন ইত্যাদিকে তোয়াক্কা করেন না, বা পার্টির একটি পদ আছে বলে এই পদে থাকার কারণে তারা তাদের কাজটুকু যে করছেন বেআইনি, এতটুকু তারা ভাবার চেষ্টা করছেন না। কারণ সেটাই, তার সাথে একটি পার্টির পদও তার রয়েছে। সুতরাং সেটাই হলো তার খুঁটির জোর কিংবা রাজনৈতিক জোর। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি একজন এসপিও বলছি। হ্যাঁ বলুন। আজকে যে পেপারে দেখলাম যে আমরা এসপিও 3টা কি পদ নিয়ে বসে আছে, তো ওইটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। বলুন। যে একজন এসপিও যদি সরকার যদি ঠিকভাবে একজন এসপিও যদি বেতন দিত বা যদি চাকরির মতো চাকরি হইতো, তাহলে কিন্তু আজকে এসপিও এখানে গরু চিকিৎসা করণ লাগে না, পশু চিকিৎসা করণ লাগে না, বা অন্যান্য কোনো ক্ষেত্রে কার্যকরণ লাগে না। যদি ঠিকভাবে যদি সরকার বেতন দিত, এমন ভাবে ঠিকভাবে যে বেতন দিতে পারে না দেখেই আজকে সরকার বেতন দিতেছে না দেখেই আজকে আমরা এসপিওরা অনেক রকম ভাবে ভুগতেছে। যেরকম অনেক সময় রাজমিস্ত্রি যুগালিও করতেছে, অনেক সময় আমরা এসপিওরা ওই আপনি যে পেপারে দেখাইছেন এরকম, যেরকম পশুপালিত জায়গাতে একজন চিকিৎসক হিসাবে সে ট্রেনিং প্রাপ্ত, তার লেগে তারে ডাকা হয়েছে যে আপনি একটু আইয়েন, আমার গরুটা একটু দেখে দেন। হয়তো তাই নিয়ে যাইতে পারে বা গেছে, তাই যেহেতু এই কাজটা জানা আছে, যেহেতু আমরা এসপিও বেতন নিয়েছি আমরা পোষাইতেছে না, যে আমরা অন্য কোনো কিছু একটা প্রকল্প বার করতে হইব, যার কারণে তার এটা জানা আছে দিকে সেইটা করেছে কিছু টাকা উপার্জন করতেছে। যদি সরকার আজকে ঠিকভাবে একজন এসপিও যদি বেতন দিত, তাহলে কিন্তু আজকে আমরা এইরকম অন্য কাজ করণ লাগে না, আমরারও কোনো শখ নাই অন্য কাজ করণের। যে যদি আমরা পৌঁছাইয়া দিত যে একজন এসপিও বেতন, একজন এসপিও যে অত টাকা মজুরি দিয়েছে একটা পৌঁছাইয়া দিত, তাহলে আমরারও এত দৌড়াদৌড়ি করে কষ্ট করেছি টাকা উপার্জনের রাস্তা খুঁজতে হইতো না। এটার লেগে আমি একটা এক্সাম্পল এখানে কইতাম চাই যে একজন ডাক্তার সে কিন্তু অনেক টাকা বেতন পায়। এক্সাম্পল যেটা, একজন ডাক্তার কিন্তু অনেক টাকা বেতন পায়, সে কিন্তু ফার্মাসি খুলে বইছে, অনেক সময় চেম্বার খুলে বইছে, সে তো টাকা উপার্জন করতেছে, তার বিরুদ্ধে তো কেউ কিছু কইতেছে না। আজকে আমরা এসপিও দেখতেছি আজকে এরকম ভাবে কথা উঠতেছে। একজন এসপিও যতটুকু
6,000 টাকা বেতনে, আপনারা জানেন 6,000 টাকা বেতনে যদি আমরা সংসার চালাতে পারি, তাহলে আমরা অন্য কাজ করানোর আমরা কোনো দরকার নাই। পারি না দেখি তো আজকে আমরা অন্য বিকল্প একটা রাস্তা খুঁজে লাগতেছে। যদি সরকার ঠিকভাবে আমরা দিত বা আমরা উপরে নজর দিত, তাহলে কিন্তু আমরা এই কাজ করানোর কোনো মানে নাই। এটা ওই যে আমার আগে কয়েকজনে কয়ে গেছে যে সরকার এটার উপরে অ্যাকশন নিত। অ্যাকশন যে নিব, সরকার যদি আমরা ঠিকভাবে দিত তাইলে কিন্তু আমরা এই কাজটা করণ লাগে না। ওইটাই যেরকম দেখা যাইতেছে অনেক কর্মচারীরা কিন্তু পোল্ট্রি ফার্ম খুলতেছে, পোল্ট্রি ফার্ম খুলে, শুকরের ফার্ম করে কিন্তু তাই টাকা উপার্জন করতেছে। তারা কিন্তু বেতন 40,000, 45,000, 50,000 এরকম ইঞ্জিনিয়ারও আছে, সে শুয়োরের ফার্ম করছে, কিন্তু তার বিরুদ্ধে কথা কেউ কই না নাই। আর আজকে আমরা ছোট চাকরি দীক্ষা, এই যে চাকরি নামটা শুধু চাকরি, কিন্তু আমরা একজন এসপিও, এটা কোনো চাকরি না, এটা কোনো বেতন না। সরকার নিজে কইছে যে এটা ভাতা, যে এটা ভাতা, তারা একটা ভাতা দেওয়া হইতেছে অনুদান হিসাবে, এটা কোনো বেতন না, এটা কোনো খান থেকে তারা ম্যানেজ করে আমরা দেয়, এরকম আমরা একটা শুনছি। এটার লাগে তো আমরা আজকে এই দুর্দশা। আমরাও চাই যে চাকরি করুম, আরামে থাকুম, অফিস করুম, ডিউটি করুম। আমরাও যদি এরকম ভাবে বেতন দিত তাহলে আমরা এরকম করেই আমরা খুশি থাকতাম। আমরা তো এরকম ভাবে থাকতাম পারি না। আমরারও ইচ্ছা হয় সুট বুট পয়রাছেরা এই চশমা লাগাইয়া ঘুরনের বা থাকনের একটা ডিউটি করনের, কিন্তু কি করুম, আমরা তো ড্রেস যে পরুম, ড্রেস যে কিনবো, এই টাকাই তো আমরা হইতেছে না। আয়ের মধ্যে আমরা ফুলাপান আছে, প্রত্যেক বাড়িতে একজন বা দুইজন ছেলে সন্তান, ছেলে বা মেয়ে, একজন বা দুইজন সবার ঘরেই আছে। তার ভরণ পোষণ দিব নাকি আমার জুতা পরুম, নাকি আমি সুট বুট পরুম। আমারও শখ হয় সুট বুট পরেছেরা এই ফ্যানের তলে বইয়া চাকরি করনের, কিন্তু পারি না। তার লাগে আমরা অনেক রকম ভাবে উপার্জনের রাস্তা খুঁজে নিতেছে। আজকে বিগত এত বছর ধরে আমরা চাকরি করতেছি, অনেক কষ্টে চাকরি করতেছে, কালকে হইব, পরশু হইব, এটার দিকে আমরা নজর দিয়েছিলাম, আজকে পর্যন্ত করতে আছি, কিন্তু কোনো বিকল্প আমরা আর দেখতে আসি না। যার কারণে আমরা কোনো না কোনো একটা উপার্জনের রাস্তা খুঁজে নেওয়ার লাগতেছে। অনেক সময় দেখা গেছে আমরা অনেক সময় এই বাগান থেকে লাকড়ি কেটে না বাড়িতে স্টক করানো লাগে, কেননা লাকড়ি একটা সাইকেল কিনতে গেলে 200-250 টাকা লাগে। তাহলে আমরা এই কাজটাও আমরা করি নিজের লাগিয়া, নাইলে তো আমরা গ্যাসেও রান্না করানোর ইচ্ছা, কিন্তু কি করুম, গ্যাসের দাম এখন যে বাড়ছে 1150 টাকা হয়ে গেছে। একটা গ্যাস জ্বালাইতে গেলে অনেক টাকার দরকার, একটা গ্যাস ওখানে 1 মাসের বেশি যায় না। এরকম যে আমরা ক্ষমতা নাই, যার কারণে আমরা অনেক কষ্ট করন লাগে, হাজিরা কাজও করন লাগতে পারে ভবিষ্যতে। একটা হাজিরা কাজ করলে 500 টাকা হাজিরা দেয়, তাহলে প্রাইভেট কাজ করলে যদি আমরা 500 টাকা হাজিরা দেয়, তাহলে আমি সরকারের কাজে কইরা, আজকে নামে আমরা কিন্তু সরকারি, কিন্তু সরকারের কাজে কইরা আমরা 200 টাকা দিল্লি পাই। 200 টাকা দিল্লি যে এটা কি আমি খামো, না আমার ছেলে খাইবো, নাকি আমার বউ খাইবো, নাকি তার ভরণ পোষণ দিব, এটার লেগে আমরা কোনো কিছু পারতেছি না। যার কারণে আমরা অভাবে অনটনে এই কাজটা আমরা করণ লাগতে হবে। যে আমার সাথী ভাই যে আজকে এই যে পশু চিকিৎসা করতেছে, এটা খুবই ভালো কাজ, তাই না? এটা পারে দিকে তাই না করতে, হয়তো তারা যে মানুষের দায়িত্ব নিছে এটা একটু কইরা দিও, হয়তো তার দায়িত্বই তো নিছে, কেউ তো আর জোর করে নিছে না, সে পারে দিকে তারা দায়িত্ব নিছে, দায়িত্ব নিয়ে এই কাজটা করাইছে, হয়তো কিছু টাকা দিছে, দিতেই পারে। আমি যেহেতু এই কাজটা জানা আছে, আমার এই কাজের মূল্য আছে, আমি এটা ট্রেনিং দিচ্ছি, এটা আমার টাকা খরচ হয়েছে, আমি এটা শিখছি, যার কারণে আমার এটা একটু এই টাকা দিবই। যেহেতু আজকে একজন ডাক্তার শিখে আইছে, দেখে আজকে আমরা ডাক্তারের কাছে গেলে ভিজিট দিওয়ান লাগে 200 টাকা, 250 টাকা, সে তো বেতন পায়, কিন্তু আমরা থেকে আরো অনেক বেশি পায়, তবুও আমরা ভিজিট দিয়েছিরা একটা রোগী দেখানি লাগে। আমি নিজে দেখতে গেলেই 200 টাকা, এরপরে ওষুধ এগুলো তো আলাদা আছে। অবশ্যই আপনার বক্তব্যটা আপনার কাছ থেকে বা আপনাদের পক্ষ থেকে যেমন রয়েছে, ঠিক তার উল্টো দিক থেকে রাজ্যের অনেকেই সে তার উল্টো দিক থেকে অনেকগুলো বক্তব্য সেখানে রাখতে পারেন। বেকাররা বেকারদের কাছ থেকে বক্তব্য রাখতে পারেন, কেউ এই পেশায় রয়েছেন তিনিও সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত, তিনিও তার মতন করে বক্তব্যটি রাখতে পারেন, বলতে পারেন যে তিনি এসপিও চাকরি করেন, তার একটি রাজনৈতিক দলের পদ আছে বলে তিনি তার ক্ষমতা বলে এই কাজটি করতে পারছেন বাড়তি হিসাবে, এটাও তিনি বলতে পারেন। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে যেমন বক্তব্য রাখার বক্তব্য অধিকার রয়েছে, প্রত্যেকের মতন করে কাজটুকু করার ক্ষেত্রে অন্তত সরকার, প্রশাসন, নিয়মাবলী সবকিছু মানতে হয়। নমস্কার, কে বলছেন?
হ্যালো 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 হ্যাঁ নমস্কার, আমি কয়েকটা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, দেখুন আপনারা যে এই যে নিউজটা করছেন, যেটা খুব মানে খুব ইম্পর্টেন্ট একটা নিউজ, যেটা মানে একটি ব্যক্তি তিনটা রূপে আছে, সেখানে বিভিন্ন বক্তারা বিভিন্ন রকম মতামত পোষণ করছেন। এখানে এসপিও যারা রয়েছেন তারা বলছেন যে সরকার ওনাদেরকে মাত্র মাসিক 6,000 টাকা সাম্মানিক ভাতা দিচ্ছেন, যার জন্য ওনারা এতে সংসার চলে না। এই কারণে ওনারা বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন। অ্যাকচুয়ালি আমি এখানে বলতে চাইছি, দেখুন আমরা যারা প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে যুক্ত রিলেটেড, এবং এই যে কাজটা যেটা ভ্যাকসিন করা কোন বা এআই করা কোন, এই কাজটা আমাদের, ঠিক আছে স্যার। আপনাকে বলতে চাই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অন্তর্গত আমরা প্রায় 15, 16, 17 বছর ধরে আমরা এই দপ্তরের সঙ্গে যুক্ত এবং আমরা এই কাজগুলি করছি। কিন্তু সরকার থেকে আমরা এখনো পর্যন্ত কোন রকম ভাতা বা কোন রকম কিছু পাই না। তারপরেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, কাজ চালিয়ে যাচ্ছি। আমরা কিন্তু কোনো সময় কিন্তু আমরা কোনো জায়গাতে বলিনি যে আমাদের সরকার দিচ্ছে না বা আমরা পাচ্ছি না, তার জন্য আমরা অন্য পেশায় যুক্ত হচ্ছি বা অন্য পেশায় যাচ্ছি। এসপিও আমার আগে পূর্ববর্তী বক্তারা যেটা বললেন যে 6,000 টাকায় সংসার চলছে না বলে তারা এই পেশায় যুক্ত হচ্ছে বা অন্য পেশায় যুক্ত হচ্ছে, কেউ লাকড়ি বিক্রি করছে, কেউ অন্য পেশার সঙ্গে যুক্ত। আমি বলতে চাই, যদি 6,000 টাকা আমাদেরকে দেয় সরকার, তাহলে আমরা এই কাজটাই করব। কিন্তু আমরা একটা করে না পেয়েও কিন্তু আমরা এই কাজটা চালিয়ে যাচ্ছি, আমরা এই কাজটা করছি। আমরা কিন্তু এখন বলতে চাই, আমি এসপিও বাবুদের কথা অনুযায়ী, তাহলে যেহেতু আমরা এই দপ্তরের সঙ্গে রিলেটেড, তাহলে আমরা যেহেতু কোনো ভাতাই পাই না, আর আমাদের কাজটা যদি অন্য দপ্তরের লোক এসে করতে থাকে, তাহলে আমরাও তো এসপিওর কাজ করতে পারবো, গিয়ে লাঠি নিয়ে আমরাও তো পাহারা দিতে পারবো। অন্ততপক্ষে রাজ্য সরকার থেকে তো 6,000 টাকার ন্যূনতম ভাতাটুকু পাবো আমরা। এই কাজটা আমরা করতে পারি নাকি? এমন অনেকে, আপনার মতন অনেকে এই প্রশ্নটি করেছে, রাজ্যের বেকার কুলের জন্য উদ্বেগজনক। আমরা কাউকে এই অনুষ্ঠানের শুরুতে অনেকটি কথা বলেছিলাম, প্রশাসনিক অনেক নিয়ম কানুন ইত্যাদির কথা আমরা বলেছি। আমরা কখনোই কোনো একটি মহলকে, কোনো একজন ব্যক্তিকে বা কারোর মনে আঘাত দেওয়া, কারোর অর্থনৈতিক দিকে প্রভাব ফেলা আমাদের কোনো উদ্দেশ্য নয়। আমরা সামগ্রিক একটি বিষয় উত্থাপন করেছি, যে বিষয়টা উদ্বেগজনক এই কারণে, সরকারের নিয়ম না মানা, বেআইনি কাজ করা, অন্যায় কাজ করা, সরকারের নিয়ম বহির্ভূত কাজ করা, সরকারের সুবিধা ভোগ করেও সেটা কখনো সরকারের নিয়ম না মানা, মানে ভয় না করা যে সরকারের নিয়ম মানব না, সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, একটি রাজনৈতিক দলের ক্ষমতা আছে বলে, সেটাই হচ্ছে ভয়ঙ্কর উদ্বেগজনক। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি দেবদার থেকে করতেছি, রতন মজুমদার। হ্যাঁ বলুন। দাদা, আপনার কাছে আমার একটা কথা, এই যে বিপ্লব বণিকের নামে, এসপি বিপ্লব বণিকের নামে যে কথাটা এখন আপনারা মিডিয়াতে তুলছে, হ্যাঁ কি বিজেপির কোনো দায়িত্ব আছে? এটা যে দিকে একটু জিজ্ঞাসা করেন, কি দায়িত্ব আছে? হ্যাঁ এসপি চাকরি করে, সেটা আমাদের এলাকাতে কোন একটা গরু বিশেষভাবে অসুস্থ হইলে আমরা হয়তো আমার বাড়ির লেগে আমি এটা কেমনি ইঞ্জেকশন একটা করে হতেই পারে স্যার। এই যে এইটা সহযোগিতা করা সত্ত্বেও যদি এত বড় অপরাধ হয়ে থাকে, এটা যে করছে এরা জিজ্ঞাসা করেন, হ্যাঁ বিজেপির কি দায়িত্ব আছে? এটা সিপিএম এর দালালিটা যে করছে, সিপিএম এর দালালি কিছু না করে এসপির সাথে এটা কমিউনিস্ট পার্টি দিচ্ছিল। আজকে তারা নুনাইটা পান্তা পুরা, এরা লজ্জা থাকা উচিত। আর এই যে কথাটি করতেছে, আজকে ত্রিপুরা রাজ্যের হাজার হাজার এসপিও যোগ্য মা বাবা গোলা মাইয়া লইয়ারা আজকে তারা নুনাইটা হান্তা পুরা। আর যে ব্যক্তি এই কথাটা আপনারা কইছে, এরা একটু জিজ্ঞান, এর বেতন কত হয়?
যাই হোক, হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা, হ্যাঁ একটু বিজ্ঞান, হ্যাঁ তো কত পায়। আর যে বিপ্লব বাবুর নামে যে কথাটা একটু কইছে এখানে, বিপ্লব বাবু আমাদের ভারতীয় জনতা পার্টির কি যে ইতিহাসে আর একটু কইতে হবে। এসব মিথ্যা প্রচারগুলো করিয়েন না, আপনারা এই যে তদন্ত করেন। চাকরি করে কোনদিন কোন বিজেপির কোন লাইনে বা কোন মিটিং এ গেছে এরকম কোন প্রমাণের কাছে আসেন বিজ্ঞান আন্তাজি আমাদের সরকারের নামে অন্যায়ভাবে এগুলি কিছু না করে। আমরা কিন্তু পরিষ্কার করে এই যে বিপ্লব বণিক, সে আমার বাড়ির লোকের এবং দেবদারুকান্তে সে চাকরি করে। হ্যাঁ কন্টিনিউ, হ্যাঁ ডিউটি ঠিক রাখতেছে। আমরা অনুরোধ করলে পরে সে আইয়া হয়তো আমার গরিবটারে অসুস্থ হয়েছে তারা একটু ইঞ্জেকশন করে দেয়, ঠিক আছে, এর অপরাধ হলে তার একদিন। কিন্তু আমাদের বক্তব্য হইল যে ব্যক্তি এই কথাটা করতেছে আইনের এইটাই বিজ্ঞান, হ্যাঁ ভারতীয় জনতা পার্টির কি দায়িত্ব আছে। এই কমিউনিস্ট পার্টির গুন্ডা বাহিনীগুলার এই মন্তব্যগুলা বন্ধ করতে বলে, না হইলে যে ব্যক্তি কইছে আমরা আমরার মতো করে তারাও ডাকান, আমরাও আমু প্রয়োজনে কি দায়িত্ব আছে প্রমাণ দিতে পারি। এই মিথ্যা প্রচার করতে না করে প্রশাসনিক ভাবে আমাদের এই দেবদারু অঞ্চলের এবং দেবদারু ক্যাম্পে সে যথেষ্ট সে ডিউটি করতেছে এবং ডিউটির ফাঁকে যদি সমতাকে প্রত্যেক দিন আইতে পারে না, যদি সমতাকে হয়তো আইয়া ইলেকশনটা হয়তো করে দেয় ও কাপে দিচ্ছে। তো এই জন্য অপপ্রচার করে আমরা এই সমাজের মধ্যে আমরা হয়তো কৃষি কাজ করি, গরু একটা পালি, ছাগল একটা পালি, এই সাধারণ উপকার গুলো যদি করা যদি এর অপরাধ হয়ে থাকে তাহলে আজকে জুলাইবাড়ি হাসপাতালে ডিসপেন্সারে গভর্নমেন্টের বেতন হার এরপরে হেজে বাইরে ঢুকিতে এর হাতে গেলে দেয়ালো। তো এইটার বিরুদ্ধে তো আপনারা কেউ কোনোদিন মিডিয়া বলেন অন্যরা বলেন কেউ তো একবার এখন যাই হোক স্যার খারাপ হইয়েন না। আমি এইটাই কিছু আছি এই বিপ্লব বাবুর বিরুদ্ধে যে কথাটা যে কইছে তা সিপিএম এর দালাল পরিষ্কার সে রাজনীতি করতেছে। আর আমি শুনছি এখানে কিছু আগে কিছু লোক কইছে যে রাজ্য সরকার এই মানে ভোট দিচ্ছে যে নয়, এই সে মাঝবাদী কমিউনিস্ট পার্টির গুন্ডা বাহিনীরা ৩৭ বছর ভোট রেকিং করে রাজ্য সরকারে আসছিল, আমরাই কমিউনিস্ট পার্টি আড়াই ভোট দিতে পারি, তিনি মানা করেন কিছু। তারা এত ভালো হইলে এত বছর শাসনের নামে শোষণ করছে, আজকে ত্রিপুরা রাজ্যের এসপি নিয়োগ করছে, আজকে তারা নুনটা আনটা ওরা ১০০০ টাকা বেতন, আজকে তারা চলতে পারেন না। এক কেজি চালুর দাম কত, একটা শাক কিনতে গেলাম নাম বাজারে কত, দ্রব্য মূল্যের দাম কত, এরা চাকরিটা তো দিচ্ছে দিয়ে নেয়। আজকে যে ব্যক্তি কথাটি দিচ্ছে এরা তো দালাল। যাই হোক নমস্কার, আপনি কিন্তু এটা একটু তদন্ত করেন, হ্যাঁ ভারতীয় জনতা পার্টির কি দায়িত্ব আছে এই মিথ্যা প্রচারগুলি করতে না করেন। আমাদের এই ত্রিপুরা রাজ্যের শান্তিপ্রিয় কর্মচারী ভাইরা যথেষ্ট রকম ত্রিপুরা রাজ্যের মধ্যে তারা রাজ্যের এই বিপ্লব বাবুর সহযোগিতা ত্রিপুরা রাজ্যের সুন্দরভাবে তারা কাজ করে এবং এদের বিরুদ্ধে অপপ্রচারটা ওই সিপিএম এর গুন্ডা বাহিনীগুলারে করতে না করে। এটি বন্ধ করতে হবে, এই শিক্ষাটা টোটালি বাদ করতে হবে স্বাভাবিক। অবশ্যই আপনার তরফ থেকে আপনার বক্তব্য শুনলাম, আপনার বক্তব্য কিন্তু সকলে শুনলেন এবং অনেকে যারা এই বক্তব্যটা উপস্থাপন করেছেন তারাও তাদের তরফ থেকে বক্তব্যটাও রেখেছেন। নমস্কার, কে বলছেন? কুমারকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ দেখছি আলতু ফালতু মানে অপ্রয়োজনীয় কথা আপনারা বেশি একদম টাইম দিয়ে দিচ্ছেন। যাই হোক এটা বলছি যে এসপিও যে বলছেন এসপিও থেকে সকালে চাকরি না, ওনাদের কোনো ডাইরেক্টর নেই, ওনারা কিছু নেই, ওনারা মানে জেলা যে পুলিশ আধিকারিক আছে ওনাদের নিয়োগ প্রাপ্ত হয়, মানে কন্টিনিউসি বা বিভিন্ন ওনাদের একটা ফান্ড থাকে, ফান্ডটা থেকে বেতন দেওয়া হয়। আর ৬,১৬৫ টাকা বা এরকম সামথিং থাকে। এগুলো দেখুন যারা একদম বেকার, আজকাল সবার ওই ২০০-২৫০ টাকা ভোট করতে থাকে, অনেকে আছে আমরা পরিচিত। বিভিন্ন অনুগুড়ি থেকে বলছি, নাম বলবো না, আমাদের অনুগুড়ি জেলার একদম এসডিপিওর গাড়ি চালায়, এসপিও কন্টেনার চালাচ্ছে দীর্ঘদিন থেকে। তার এই চকলেটের এজেন্সি আছে, ছিল, এখন সম্ভবত আছে কিনা জানি না, মুন্সিবাবুর গাড়িও চালায়। তো ওনাদের তো একটা টাইম থাকে, আমি ওনার যে করছে করুক, ৬,০০০ টাকা কি হয়, এগুলি হয় না, আরো করুক। আর ওনারা কিন্তু 24/7 ডিউটি না, পার্ট টাইম ডিউটি থাকে ওনাদের। ওনাদের প্রথম ছিল গ্রাম রক্ষী বাহিনী গৃহমন্ত্রীর আমলে, ত্রিপুরাতে আর জম্মু কাশ্মীরে ছিল। নামটা কি সুন্দর, এসপিও
স্পেশাল পুলিশ অফিসার, অনেকে জানতে মানে ফুল স্পেলিং জানলে হাসে, কিন্তু ওনাদের দুঃখ আছে, মানে কি বলবো, অনেকে তো মেধা আছে বা ফিজিক্যালি শারীরিকভাবে সক্ষম, অনেকে পুলিশে চলে গেছে, আমাদের বন্ধু বান্ধব আছে, কিন্তু ওনাদের এগুলি একদম কি বলবো দুঃখজনক। ওনারা একটা না 4-5টা করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশাসনিক ভাবে ওনাদের যে দাবি দেওয়া 2018 আগ থেকে ছিল, আমিও অনেককে বলছি, আমার পরিচিত অনেক ছিল, কিন্তু একটা কিছুই করলো না। আবার শুনলাম 1300 না 1200 না কতশো ঢুকিয়ে দিল। এগুলি তো ওই উগ্রপন্থীর আমলে এগুলো প্রজেক্ট করে দিল গ্রাম রক্ষী বাহিনী। ওই গ্রাম থেকে একজন দুজন নিত, গ্রামের ছেলেরা জানবে রাস্তা কোন দিকে, চড়ায় কোন দিকে, কোন দিকে পাহাড়, ওই উদ্দেশ্যে নিয়ে যেত। কিন্তু রেগুলার যদি না হয়, এগুলো সব সরকারি চাকরি বলে না, বলে প্রকল্প, প্রজেক্ট হলে ওনাদের কোনো আধিকারিক থাকে না, ডাইরেক্টর, ওনাদের কোনো ডাইরেক্টর নেই, বিজেপি থেকে কোনো নোটিশ মানে অফার আসে না, নিয়োগ পত্র আসে না। কেউ যদি কোনো অভিজ্ঞতা থাকে, যেমন একজন ডাক্তার বলা, একজন সুনামধন্য ডাক্তার, উনি ওনার ডিউটি করছেন, কিন্তু দেখবেন আরেকজন সুনামধন্য রাজনৈতিক হোক বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হোক বা প্রতিষ্ঠিত লোক হোক, দেখবেন ফোন করলে ওনারা বাড়িতে আসে, ভিজিট দিয়ে দেয়, গাড়ি ভাড়া মাগনা ফ্রিতে দিয়ে দেয়। এগুলো কিছু না, ওনারা করুক, কিন্তু আমি বলবো যে ওই একদম সর্বশিক্ষা থেকে ওই যে এসপিও বা যার যার কথা ছিল, এগুলি সবাইকে যেন রেগুলার স্কিম দেওয়া হয়, আর তো 9-10 মাসের ভিতরে, তাহলে দেখবেন এগুলি কমে যাবে। আর এগুলি রাজনীতি যার যার বিষয়, যে যাকে ভালোবাসে ও রাজনীতি চলে যাবে। এগুলো নিয়ে কোনো প্রজেক্ট করার কোনো প্রয়োজন নেই। এখন জনগণ হাতে হাতে স্মার্টফোন আছে, সবাই দেখছে, সবাই বুঝে। যাই হোক, এই বাড়িটাতে আরো করো, অসুবিধা নেই। ঠিক। ধন্যবাদ। আমরা এতটুকু বিশ্বাস করি যে আমরা এমন একটি আয়োজনেও, এমন একটি অনুষ্ঠানেও বা এমন সময় আপনাদের সকলকে নিয়ে কথা বলার সুযোগ করে দিয়ে আমরা কিন্তু এসপিওদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরা যাদের কাছ থেকে এই বক্তব্যগুলো জেনেছি, আমরা সকলেই সেই বক্তব্যগুলো হয়তো অনেকের কাছে পৌঁছে গেছেন, সরকারের কাছেও পৌঁছে গেছেন। একটা হচ্ছে মানবিক দিক, যে যারা এসপিও রয়েছেন তাদের বেতন ভাতা কম, সামান্য টাকার বেতনে সেখানে চলছে না, কিন্তু সরকারের নির্দেশ অমান্য করবেন এবং সে সাহস থাকবে জনগণের কাছে, সেটা প্রত্যেক নাগরিকদের কাছে কিন্তু ভাবার বিষয়, উদ্বেগের বিষয়, যে সরকারে যারা রয়েছেন তারা কতটা উদাসীন, সরকারের দায়িত্ব যারা পালন করছেন তারা কতটা উদাসীন, আর যারা এসব কাজগুলো করছেন তাদেরকে কিছু বলা হবে না, দেখা হবে না, কোনো নোটিশ দেওয়া হবে না, কিছু জানানো হবে না, যারা এই কাজটা করছেন তারাও কত বড় উদাসীন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, সরকার সম্পূর্ণ উদাসীন এবং দায়িত্ব কাণ্ড জ্ঞান সরকারের আছে বলে আমার মনে হয় না। অনেকেই সমালোচনা করছেন এসপিদেরকে 6,000 টাকা বেতনে চাকরি দিয়েছে গত সরকার। 3,000 টাকার বেতনের চাকরি দেখ না, মানুষ অনেক খুশি হবে, কারণ 1,000 টাকার ভাতার জন্য নেতাদের, বিজেপি নেতাদের পিছে পিছে ঘুরছে। বহু ভাতা মানুষের বন্ধ করে দিয়েছে এই সরকার। টাকাটা যে কি জিনিস, অনেকে মনে করে 6,000 টাকা কিছু না, কিন্তু 3,000 টাকায় চাকরি দিলে বহু মানুষ আছে যাওয়ার জন্য প্রস্তুত। প্রশ্ন এটা না, প্রশ্ন হলো এই বিষয়টা আপনারা আজকে তুলেছেন। অভিজ্ঞতা থাকতে আমি নিজে গরু পেলে দেখেছি, ডাক্তারের থেকে গ্রুপ ডি কর্মচারীর অভিজ্ঞতা বেশি। সব সময় 8 নম্বর বটদলি এরিয়ার একজন আছে গ্রুপ ডি, ভেটেরিনারি হাসপাতালে চাকরি করে। আমরা ওনাকে ফোন করতাম এবং ডাক্তার থেকেও ভালো কাজ হতো, উপকার হতো আমাদের। পয়সা দিলে পয়সার পুরানি থাকতো না। আমি মনে করি এসপি যদি এই কাজ সম্বন্ধে অভিজ্ঞতা থাকে, খুব একটা অন্যায় করেছে আমার মনে হয় না। এটা ভালোই, কিন্তু ডাক্তার বাড়িতে আসলেও তো টাকা নেয়। আমাদের গরু পালতে যে কি অসুবিধা আমরা জানি, আমি নিজে গরু পালি। কাজেই এখানে
সরকারের উদাসীন, এটা পরিষ্কার। আমাদের ত্রিপুরা রাজ্যের দুর্ভোগ আরো পোহাতে হবে, এটাই আমার বক্তব্য। নমস্কার। এবং আমরা সেই বিষয়টিকে অন্যভাবে বা অন্যতমভাবে গুরুত্ব দিতে চাই যে সরকারের যারা রয়েছেন তারা সরকারের নির্দেশ মানবেন, কিন্তু নির্দেশ না মানার যে একটা মানে ভয়, সেটা যে বোধহয় কেটে গেছে। মানে এটা তাতে কোনো ভয় নেই, কারণ সরকারে যারা রয়েছেন তারা কিছু করবেন না। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি মোহনপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। মোহনপুর। হ্যাঁ বলুন। অনেকদিন পরে ফোন করলাম আমাকে। যাই হোক, আমি কর্মচারী সম্বন্ধে দুইটা কথা বলতে চাই আর কি। হ্যাঁ বলুন। আসলে আমরা দেখেন জুট আমলও দেখছি এই ধরনের কাণ্ড দেখছি, সমস্ত কর্মচারী জুট আমলও দেখছি, সবাই একটা সময় কংগ্রেস হয়ে গেছে। ওয়েসিরা যারা আসল কংগ্রেসী তারা সবসময় দূরে সরে রাখছে, ওই নবলিয়া ফাড়াফাড়ি করছে। এখনো আমি শর্টকাট করতেছি, এখনো বর্তমানে সেম ঘটনা হয়েছে। সিপিএম যারা করছে 2018 সালে, 18 সালে পরেও করছে, 18 সালে আগেও করছে, কিন্তু এখন তার সমস্ত অবশ্যই যে তারা বিভিন্ন সংগঠনে ঢুকছে, বিচার মঞ্চ বিভিন্ন সংগঠনে ঢুকছে, ঢুকেছে। অরিজিনালি যারা বিজেপি, কংগ্রেস থেকে বিজেপি হিসেবে তারা ওখানে আবার মানে অনবরত বদলি টদলি সবকিছু শুরু করে দিয়েছে। মানে একদম দুটো মানে যেটা হয়েছিল লাস্টের দিকটা, এটা পুনরাবৃত্তিটা শুরু হয়ে গেছে। এই কাজে এটার আমি কোনো মতেই মান্য নিতে পারি না। যারা পরিশ্রম করতে 25 বছর ধরে সিপিএম এর বিরোধিতা করছে, এখনো দেখা গেছে ওইসব লোকটি ওই পয়দা লুটতে আছে সুবিধাবাদী। এটি নিয়ে আমি 2-4টা কথা অভিযোগ আর কি আমার। মানে এটি যদি সরকার পুনর্বিবেচন করে, সংগঠন পুনর্বিবেচন করে, আমার মনে হয় ভালো হইব। আমাদের মজলিসপুরের যে বিধায়ক, তাইও এটি দেখা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে, মজলিসপুরের লোক হইয়া। এই ধরনের প্রায় অফিসের মধ্যে চলছে। এইটুকুই দাদা, নমস্কার, ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই আমরাও সেটা বিশ্বাস করি যে যারা সরকারে রয়েছেন এই সময়ের মধ্যে অন্তত এই বিষয়গুলো, যারা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো উঠছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার সাধারণ মানুষের কাছে। যিনি এসপিইউ বা যারা এসপিইউ বা যারা এসপিইউ পরিবারের সন্তান, তাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা সংবেদনশীল, অন্তত তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো দেখছেন বা জানার চেষ্টা করছেন, আপনাদের সকলের কাছে একটি বিষয় হয়তো এরকম হতে পারে যে তারা সামান্য বেতন পান, সেখানে বাড়তি রোজগার বা অর্থনৈতিকভাবে বাড়তি রোজগারের জন্য তারা সেখানে কিছুটা হলেও রোজগার করার জন্য একটা আলাদাভাবে সেখানে তারা কাজগুলো করেন। এবং এই কাজগুলো করাটাই মানে তাদের কোনো অন্যায় না, তারা কোনো কাজ করে না, এই বক্তব্য অনেকের রয়েছে। কিন্তু সরকারের থেকে যে অনেক কিছু বাধ্যবাধকতা রয়েছে, এবং অবশ্যই সরকারের নির্দেশ মানা যে প্রত্যেক সরকারি কর্মচারী, সরকারের বেতন ভাগাভাগকারী সকলের সেখানে রয়েছে, সে বোধহয় বিষয়টি অনেকের কাছ থেকে সেখানে উঠে গেছে, ভয় কেটে গেছে। এখন প্রশাসনের সেই দিকটিকে দেখা দরকার। কোনোভাবে সেখানে এসপিইউ বা তাদের পরিবার, তাদের পরিজন বা তাদের আবেগ বা তাদের দাবি ইত্যাদির ক্ষেত্রে কোনো বিরোধ আমাদের নেই, কিন্তু আমরাও সেই বক্তব্যটি আপনাদের এই আয়োজনে তুলে ধরার প্রয়াস আমরা নিইনি। আমরা নিয়েছি সরকারি একটি ব্যবস্থাপনা, সরকারের মধ্যে যে একটা উদাসীনতা রয়েছে একাংশের মধ্যে, সরকারের নির্দেশ না মানা, সরকারের নিয়মাবলীকে লঙ্ঘন করার, তার প্রতিযোগিতায় অনেক যখনটা এগিয়ে গেছে, তখন উদ্বেগ পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন আপনাদের সকলকে নিয়ে এই আলোচনার মধ্যেই একটি দিক সেখানে নির্দেশ করার চেষ্টা করা হলো মাত্র। কাউকে সেখানে ব্যক্তিগতভাবে আঘাত দেওয়া, কারোর প্রতি সেখানে অর্থনৈতিকভাবে কোপ বসানো বা কেউ অর্থনৈতিকভাবে ক্ষতি হবে, সেটা আমাদের কোনো উদ্দেশ্য নয়। কিন্তু সরকারের টাকা ভোগ করে এমন একটি ব্যবস্থাপনার ত্রুটি এঁকে দিলে সেটা এ রাজ্যের জন্য ক্ষতি, এ রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি, বেকার কুলের জন্য ক্ষতি। সেদিকটাও বিবেচনা করা দরকার প্রত্যেক নাগরিকের, কারণ নাগরিকদেরও তো কর্তব্য আছে। নমস্কার।